ধ্যাত, আপনি আমাকে চিনলেন কি করে? চিত্রা খানিকটা ভান করে বলল। ফরাজ হেসে উঠল। এই বউ, তোমাকে চিনবো না তো পাশের বাড়ির ভাবিকে চিনবো? কি জানি, এমন ভাবে বললেন রক্তের খেলা দেখাবেন। তাহলে দেখান দেখি, জলদি দেখান। ফরাজ হেসে বলল, তুমি বউ বিছানায় এসো, শুধু খেলা নয়, সবই দেখাবো, সঙ্গে দেখবো। চিত্রার চোখে একটু ভয়, একটু কৌতূহল। ঠিক তখনই ফরাজ চিত্রার হাত ছাড়িয়ে নিচে মেঝেতে পড়ে যাওয়া ফোনটা খোঁজে। অন্ধকার ঘরে ফোনটা উল্টে পড়ে ছিল বলেই আলো ছড়ায়নি, ফলে ঘরটা যেন একটা অজানা রহস্যে ঢেকেছিল। অবশেষে ফোনটা হাতে নিয়ে আলোর উৎসের দিকে তাকাতেই চমকে উঠল একখানা প্লাস্টিকের ছুরি, যার ডগায় টেপে পেঁচানো কাঁটা চামচ। বাহ বউ, এত কড়া মাল দিয়ে আমাকে চাঁদের বুড়ির সাথে ডেটে পাঠানোর ফোন দিয়ে এঁটেছিলে? ফরাজের গলায় রসিকতা। চিত্রা মুখ বাঁকিয়ে বলে, ছি, এসব কি বলছেন আপনি? আমি তো স্রেফ একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আপনি ভয় পাননি কেন? তা বলে এমন অন্ধকারে এসব করতে হবে? তোমার না বরাবরই অন্ধকারে ভয় লাগে? চিত্রা হেসে তার মুঠো থেকে একটা ছোট্ট লাইটার বের করলো, সামনে তুলে ধরে বলল, প্রোটেকশন তো ছিলই, এটা থাকলে ভয় কিসের? ফারাজ কপট দীর্ঘ শ্বাস ফেললো। হ্যাঁ, এসব থাকলে কিসের চিন্তা? তবে বউ, আর এমন ভাবে ভয় দেখিও না। এমনিতেই ভয় পেয়ে কিডনির পেছন থেকে সামনে চলে। এসব মারামারি কাটাকাটি আমার একেবারে অপছন্দ। আমি নিষ্পাপ নিরীহ একটা মানুষ। চিত্রা চোখ টিপে বলল, তেমন ভয় তো দেখালাম না মনে হয়। তুমি তো দেখাবেই না। অন্ধকারে কি দেখা যায়? এই বইয়ের ঘরে বউ, দয়া করে আর এসব চাংচুং ভুং ভাং আমার ওপর ট্রাই করবে না। তাহলে আপনি নিজের রক্তের খেলার কথা বললেন কেন? তোমাকে ভয় দেখানোর জন্যই তো। ভয় পেয়েছিলে? চিত্রার চোখ একটু নরম হলো। সে মাথা নেড়ে বলল, পেয়েছিলাম। একটু? ফারাজ জানতে চাইল। চিত্রা ধীর স্বরে বলল, আপনি আমায় যতটা ভালোবাসেন ঠিক ততটাই। ফারাজ একটু থেমে চোখ মেরে তাকিয়ে বলল, হায় খোদা, তাহলে তো তুমি ভীষণ ভয় পেয়েছো। এসো গো, বুকে এসো, ফু দিয়ে ভয় উড়িয়ে দেই। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে চোখ বুজে ফেলল। চিত্রা অনুতপ্ত। তার অমন ভালো স্বামীর সঙ্গে এসব করা ঠিক হয়নি। ফারাজ খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎ বাঁধন হালকা করে চিত্রাকে বলল, শালার কারেন্টের আব্বার মরল নাকি? বলে, এই বালের কি হয়েছে? আর জেনারেটর আইপিএস দুটোই এই বাড়িতে আছে, ওই বালগুলো আবার কি হলো? আয়শা কই? অভ্র কই? বাড়ির সব জলহস্তি গুলো কই? আপনার নানির? পুরো কথা শেষ করার আগে ফারাজ চিত্রার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তাকে পুরোদমে থামিয়ে দেয়। নিশ্চল পড়ে আছে মিতালি লঞ্চের ইঞ্জিন ঘরে এক কোণে। সেখানে আলো পৌঁছায় না। মানবতা দীর্ঘদিন পা রাখেনি। শরীর তার নিজস্বতা হারিয়েছে। এমন আর কেবল অনুভব ব্যথা এখন আর কেবল অনুভব নয়, একটা স্থির সঙ্গী হয়ে গিয়েছে। গোনা যায় না কয়বার, কতভাবে কতজনের হাতে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। কাল রাত থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্ত যেন এক একটা মৃত্যুর স্বাদ। ব্লেডের ক্ষতগুলো এখনো রক্তাক্ত, কত ক্ষততে না শুকাতে শুকাতেই তাতে ছুরির মতো নতুন আঘাত এসে বসেছে। যন্ত্রণা এতটাই প্রবল যে আর্তনাদ ক্লান্ত চিৎকারের আর জোর নেই মিতালির গলায়। তার দেহ এখন কেবল যন্ত্রণার ক্যানভাস। সেখানে যেখানে প্রতিটি দাগ এক একটা নির্লজ্জ গল্প বলে। তবুও ইচ্ছে হয় শেষ হোক সব। নদীর শস্য শব্দ শুনে মনে হয় যদি এক লাফে সব শেষ করে দিত। যদি এই কেদা ক্লেদাক্ত দেহটা ডুবে গিয়ে হারিয়ে যেত সেই গভীর জলের অন্ধকারে। কিন্তু বাস্তব এক নিষ্ঠুর কারখানা ও কারাগার। হাত পায়ের
শক্ত করে বাঁধা। আত্মহত্যার সামান্য উপায়টুকুও নেই। মৃত্যু পর্যন্ত তার থেকে দূরে সরে গেছে। সে জানে ওরা আবার আসবে, আবার দখল নেবে তার শরীর, ভাঙবে তার আত্মা, কাচের মতন চূর্ণ করবে প্রতিবার, বারবার। শেষ না হওয়ার যন্ত্রণা চক্রে বন্দি এক অসহায় অস্তিত্ব সে। নাম তার মিতালি। ভাবনার সুতো ছিঁড়তে না ছিঁড়তেই ভেসে এলো ভারী জুতোর শব্দ। একটা, দুটো, তারপর আরো। মিতালি নিথর দেহ কেঁপে উঠল। অসহায় শরীরটার প্রতিটি রক্তকণা আতঙ্কে ঝাঁকুনি খায়। পেছন দিয়ে গা হেঁচড়ে সরতে চায় সে, কিন্তু বাধা পড়া অঙ্গ প্রত্যঙ্গ কেবল অসহায় প্রতিরোধ করে উদ্দর নেয়। ইঞ্জিন ঘরে স্যাঁতস্যাঁতে বাতাস চিরে ৫-৬ জন পুরুষ ঢুকে পড়ে। তাদের মধ্যে ২ জন নিঃশব্দে সামনের একটি চেয়ারে রেখে দেয়, ঠিক মিতালির মুখোমুখি। সেই চেয়ারের পায়ের উপর পা তুলে বসে এক পুরুষ। মিতালি চোখ মুহূর্তেই চিনে ফেলে তাকে। তার শরীরের পৈশাচিক ইতিহাসে এক পুরুষও একটি রক্তের অধ্যায়। আকবর কিছুটা পেছনে দাঁড়ায়, ২ হাত পেছনে রাখা, নামমাত্র ভদ্রতার ভঙ্গিমা। তৎক্ষণাৎ সামনে বসা লোকটি বজ্রকণ্ঠে বলে ওঠে, গোলামের পুত, আমার মাথার পেছনে দাঁড়ায় না, থাইক্কা যা, আরেকটা চেয়ার দে, আমার ভাই জোহান বসবো। আকবর তড়াক করে সরে যায়। অল্প সময়ের মধ্যে সে এনে দেয় আরেকটি চেয়ার। সেখানে সাথে সাথে বসে জোহান, নিঃশব্দে, নিষ্পৃহ ভঙ্গিতে। রজন এবার গাঢ় দৃষ্টিতে মিতালির দিকে তাকায়। তার চাহনিতে জ্বলে ওঠে দম্ভ আর এক ধরনের বিস্তৃত তৃপ্তি। সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চুপচাপ, যেন ভাবে শিকারীরা পরখ করে আহত জন্তুকে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকতে না পেরে বলে ওঠে, ভাই, আপনি খালি বলেন, আমি নদীর জলে ভাসাইয়া দিমু। রজন মাথা নেড়ে ধীরে ঠান্ডা গলায় বলে, সবকিছুর একটা সময় আছে। এই মাইয়া খোকনরে মারছে, ফারাজের আগুন সুন্দরীর চাদর হইছে, আমি ওর এমনি এমনি ছাইড়া দিমু? না, ওরে বাঁচাইয়া রাখ। চিত্রারে দেখাইতে হইব, মাইয়া মানুষ যদি মুখ উচায় তার পরিণতি কি হয়। যেদিন চিত্রা ফিরব সেদিন এই মাইয়ার লাশ ফেলবি ওর সামনে, নাটক সাজাইয়া। তার আগে যদি এই মাইয়া মরে, তাহলে তোরও ওর লগে মেঘনায় ভাসামো। সবাই থ মেরে যায়, এমনকি বাতাসও বুঝি থেমে শুনে রজনের কথায়। তখনই জোহান ঠান্ডা গলায় বলে ওঠে, চিত্রাকে দেখানোর দরকার কেন? ও তো এসবের সাথে কোনো সম্পর্ক নাই। রজনের ২ চোখ অন্ধকারে চকচক করে ওঠে, গলায় বিষ মেশানো শব্দে সে বলে, আজ নয়, কাল থাকবো না? চিত্রা জানে খোকন আমার লোক, কাল যদি ওর কানে কাহানি যায়, সন্দেহ আমার উপরেও পড়ব। আর তাছাড়া ফারাজ ওরে বিয়া করছে কেন? ওই তালুকদার বাড়ির রক্ত বইছে ওর শরীরে, এত পিরিত মারাইতাছে কেন? জোহান এবার একটু এগিয়ে বসে, স্বর গভীর হয়ে আসে, ওই চিত্রারে আমি চাই ভাই, যে কোনো মূল্যে। রজন এবার হাসে, একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে কেউ যেন সুখ পায়, তেমনই তৃপ্তির হাসি। একটা মায়ার লাইগা ফারাজের বিপক্ষে যাইবি তুই? জোহান ঠান্ডা গলায় বলে, শুধু ফারাজ না, দরকার হলে পুরো দুনিয়ার বিপক্ষে যামু। ঘরটা নিস্তব্ধ হয়ে আসে, বাতাস ঘন হয়ে নামে বুকের ওপর। নদীর কলকল ধ্বনিও এই ঘরে ঢুকতে সাহস পায় না। দৃষ্টি এক হয়ে আটকে থাকে মাটিতে পড়ে থাকা মিতালির দিকে। একটা রক্তাক্ত দেহ, নিঃশ্বাস আর যন্ত্রণার মাঝখানে
দোল খাচ্ছে, অথচ কোনো শব্দ নেই তার। আকবর চেয়ে থাকে, চোখে নিঃশব্দ ভয়। একটা শুষ্ক ঢোক গিলে নেয় সে। চিত্রার সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, কিন্তু চিত্রা নামটা শুনলেই তার মাথায় বাজের একটা ঘন্টা ঘন্টাধ্বনি বাজে একটা ঘন্টাধ্বনি। মূল কারণ ফারাজ এলাহি। চিত্রা মানে এখন ফারাজ, আর ফারাজ এলাহি মানে অনিবার্য ধ্বংস। ভেবে পায় না আকবর বিষয়টা এতটাই জটিল হয়ে উঠল কিভাবে। কাহিনী তো সরল ছিল, মিতালিকে মেরে ফেললেই তো হতো, মুখ বন্ধ, ঝামেলা শেষ। কিন্তু রজন ভাই প্রতিশোধের নামে রক্তের খেলা শুরু করলো। আর মিতালি এখনো কি বলেনি সে? এখনো কিছু বলেনি সে। কণ্ঠস্বর নেই, ভাষা নেই, কেউ তাকে শোনার সুযোগই দেয়নি। তবুও আকবর জানে, সত্যি যত চেপে রাখা হোক, এভাবে বাঁচিয়ে রাখলে সেটা একদিন মুখ ফুটে বেরোবে। এখন এখন যে আগুন জ্বলবে, তাতে কেবল রজনের পরিকল্পনা নয়, আকবর নিজেও ছাই হয়ে যাবে। কারণ সে জানে, খোকনকে সেই রাতে মিতালি মারেনি, বরং সে নিজেই খোকনকে খতম করেছে, ঠান্ডা মাথায়, একেবারে নিজের জায়গা দখলের জন্য। রজনের বিশ্বাসকে সে ব্যবহার করেছে, খেলার নামে মূল চাল সে নিজেই দিয়েছে। আকবর চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাইরে থেকে দেখলে শান্ত, অথচ ভেতরে ভেঙে পড়া আতঙ্কে একটা পাথর বুকের ওপর চেপে বসে আছে। মনে মনে একটা কথায় ঘুরপাক খায়, যদি রজন জানতে পারে, যদি মিতালি বলে ফেলে, যদি ফারাজ এলাহি চিত্রাকে জড়ালে নিজেও এসবে প্রবেশ করে। সে জানে একদিন ফারাজ ঢুকে এই অন্ধকারে, তবে মৃত্যুর প্রথম ডাকটা তারই দিকে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, এবার ঠোক গিলে, কপাল বেয়ে ঘাম নেমে আসে জুলফি ঘেঁষে। চোখে কিছু পড়ে না, কানেও যেন কিছু আসে না। এখন তার দৃষ্টি, চিন্তা সবটা ঘিরে আছে একটা নাম নিয়ে, ফারাজ এলাহি। ফারাজের গায়ে এখন শুভ্র একখানা মসৃণ স্নিগ্ধ পাঞ্জাবি। শেষ কবে পাঞ্জাবি পরেছে সে স্পষ্ট মনে পড়ে না। হয়তো বহু বছর আগে কোনো উৎসবে, অথবা কোনো স্মৃতিমাখা বিকেলে। আজ সে আবার পড়েছে। কার জন্য? চিত্রাঙ্গনার জন্য। তার বুকের পাঁজরের হাড় থেকে সৃষ্টি অর্ধাঙ্গিনীর জন্য। এতটা ভালোবাসে ফারাজ তাকে। আজকাল ধ্যান বলতেও বউ ছাড়া মাথায় কিছু আসে না। স্নান শেষে বিছানায় পাজামা পাঞ্জাবি রাখাই ছিল, নিপুণভাবে গোছানো। কে রেখেছে? চিত্রা নিশ্চয়, কিন্তু ঘরে তার দেখা নেই। দরজা বন্ধ, জানালার পর্দা অল্প হেলে আছে, মেঘলা বাতাস ঢুকছে ভেতরে। সে হাওয়ায় মোমবাতির শিখা কাঁপছে ক্ষীণভাবে। আলো যেন আর আলো নয়, একটা গোটা মায়ার আবরণ। ঘর সাজানো এত নিখুঁত, এত নরম ছায়ায়, যেন এটা বাস্তব নয়, স্বপ্নের নিভৃত গহ্বরে প্রবেশ করেছে সে। বিছানায় গোলাপ চাপা রঙের চাদর, চারপাশে ছড়ানো সুবাসিত ধূপ, মেঝেতে ছড়িয়ে কিছু পাপড়ি, আর সেই ক্ষীণ আলোর ভেতরে একটা স্বপ্নময় নীরবতা। তবুও ফারাজ কোনো ব্যাখ্যা খুঁজছে না। তার স্বভাবই অনুপস্থিতি কৌতূহল। সে শুধু অনুভব করে। পাঞ্জাবিটা গায়ে চড়াতে চড়াতেই তার দীর্ঘ চওড়া বুক আরো স্পষ্ট হয়ে ওঠে, ঠিক যেন একটা পৌরাণিক চরিত্র বাস্তবে রূপ নিয়েছে। পেশিগুলো এতটাই ছাপা আর সুনির্মিত যে মনে হয় প্রকৃতি নিজ হাতে তাকে গড়েছে এক অনবদ্য ধৈর্যে। তার চোয়াল দৃঢ়, কণ্ঠদেশ গভীর ও পুরুষালী, চোখ দুটো ধূসরার ভার, অথচ অদ্ভুত এক চুম্বকীয় টানে আটকে আছে দৃষ্টি। ফারাজ নড়লে মনে হয় ছায়াও তার অনুগত হয়ে
নড়ে ওঠে। সে আয়নার সামনে দাঁড়ায়। আয়নাটি সাধারণ, সে একঘেয়ে আয়না, কিন্তু আজ সে আয়নার মধ্যেও নতুন প্রাণ এসেছে। ফারাজের প্রতিলিপি অভয় এতটাই নির্মম, এতটাই অনবদ্য, স্বয়ং আয়নাও তাকে দেখে নিজের ধুলো মলিনতা ভুলে গেছে। নুপুরের ক্ষীণ তীক্ষ্ণ শব্দে ফারাজ হঠাৎই পেছন ফিরে তাকায়। ঘরে নিভু নিভু মোমের আলোয় এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে যায়। মেরুন রঙের জর্জেট শাড়িতে মোড়া চিত্রা যেন একটা অগ্নিকন্যা। শাড়ির পাতলা কাপড় তার শরীরের ওপর মেখে আছে শিশিরের মতন। ভেতরে প্রতিটি রেখা, প্রতিটি ভাঁজ আলোয় জোয়ালোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। কোমরের ঠিক নিচে শাড়ির ভাঁজটা এতটাই নিখুঁতভাবে বসে আছে যেন ফারাজের চোখ সেখানে আটকে যায় অসহায়ভাবে। চিত্রার কটিদেশ ফর্সা, কোমল অথচ জাদুকারী একটা উষ্ণতা ছড়ায় চারপাশে। মোমের আলো সেই স্থানে পড়তেই অনির্বচনীয় জ্যোতির ফুটে ওঠে। সে এগিয়ে আসে ধীরে, হাতে একখানা মোম, যার শিখা দুলছে হাওয়ার তোলায়। চিত্রা বারান্দার থাই গ্লাস খুলে দেয়, আর ঠিক সেই মুহূর্তে একটা দমকা হাওয়া ঝাঁপিয়ে পড়ে ঘরের মধ্যে। সেই বাতাস ক্ষীণ কোনো অস্ত্র। চিত্রার শরীরের বাঁকভেদ করে বয়ে যায়। খোলা চুল, শাড়ির আঁচল, আর হাতে মোম, সবকিছু বাতাসে দুলে ওঠে এক অমোঘ ছন্দে। হুট করে মোম নিভে যায়, অথচ আলো যেন নেভে না। চিত্রার শরীর থেকে যেন জ্বলে ওঠে অন্য একটা দীপ্তি। ফারাজ তাকিয়ে থাকে, নিঃশব্দ, নিস্পন্দ। তার চোখে প্রশ্ন নেই, জিজ্ঞাসা নেই, আছে কেবল মোহ, একটা চিরচেনা তৃপ্তি। সে আগুন সুন্দরীর রূপে মজে গেছে সে, মোহগ্রস্ত নয়, বন্দী। চিত্রা ধীর পায়ে এগিয়ে আসে। মোমবাতির আবছা আলোর তার ছায়া জমাট বাঁধার অনুভব। ফারাজ তার চেয়ে অনেক দীর্ঘ, লম্বা। চিত্রার উচ্চতা তার বুক অব্দি। সে একটানা তাকিয়ে থাকে। এমন পুরুষের চোখে চোখ রাখলে হৃদয়ে ঝড় নিশ্চিত। আজ প্রথমবারের মতন সে নিজের স্বামীকে এমন শুভ্র নির্মল পাঞ্জাবিতে দেখেছে। লোকটা কতখানি আকর্ষণীয়। ফারাজ চিত্রার উপস্থিতিতে নিজেকে সংযত রাখতে পারল না। চোখ স্থির হতে চায় না। চোখ একেবারে মেরুন শাড়ির মোহময় রেখায় ছুটে বেড়ায়। আবার রক্তিম ওষ্ঠের রহস্যে ডুবে যায়। হঠাৎ সে চিত্রাকে নিজের দিকে টেনে নেয়। তার শিরাগুলো ফুটতে থাকা হাত চিত্রার কোমর বেয়ে নেমে আসে নিঃশব্দে। চিত্রা ফারাজকে ছুতে পায়ের ভরসা হারিয়ে ফেলে, কিন্তু সে পেছাতে পারছে না। ফারাজ তখন ডান হাত দিয়ে তাকে বুকের সঙ্গে জড়িয়ে নেয়, এক লহমায় তুলে নেয় নিজের হৃদয়ের সমান উচ্চতায়। চিত্রা তার পাঞ্জাবির কলার শক্ত করে চেপে ধরে। আর কোনো শব্দ প্রয়োজন পড়ে না। সে নিস্তব্ধে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। সমস্ত আবেগ, আকাঙ্ক্ষা আর ভালোবাসা ওই এক চুম্বনে ঢেলে দেয়। চিত্রা নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে ফারাজকে থামানোর চেষ্টা করে, গালে হাত রেখে আবছা আলোয় আকুতি ভরা কণ্ঠে জিজ্ঞাসা করে, আপনি আমার কলঙ্ক হবেন? কলঙ্ক কেন? জানি না। নারীর গায়ে একবার লেগে যাওয়া কলঙ্ক কখনো মোছে না, থেকে যান না যেমনই থেকে যায় নারীর গায়ে লেপ্টে দেওয়া কলঙ্কগুলো। কতকাল কলঙ্ক হয়ে তোমাতে মিশে থাকতে পারবো?
আমৃত্যু। নারীর মরলেও কলঙ্ক তার পেছন ছাড়ে না। আমি মরলেও আপনি আমার কলঙ্ক হয়ে আমার মধ্যেখানেই বেঁচে থাকবেন। ফারাজ চুপ হয়ে রয়। চিত্রা আবারও বলে ওঠে, ফারাজ। কণ্ঠে অনু নয়, নেশালো কণ্ঠে জবাব দেয় ফারাজ। একটা জিনিস দেখানো বাকি আছে। আরো? এই রূপ দেখিয়ে কতবার যে ভেতরে ভেতরে মেরেছ, তাতে তৃপ্তি মেটেনি? কি যে বলেন, আপনি আমার বেঁচে থাকার কারণ। আপনাকে মারলে আমি বাঁচবো কেমন করে? সময় দাঁড়ায়। ফারাজের চোখে ছায়া নেমে আসে। বন্ধন আলগা হয়, দেহ নরম হয়। চিত্রা ধীরে তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসে বিছানায়। একান্তে, নীরবতার মোড়কে আবৃত আশ্রয়ে। বাইরে ধমক দিয়ে ওঠে বাতাস। জানালার পর্দা দুলে উঠছে, যেন সাক্ষী দিচ্ছে এই প্রহরের এক অদ্ভুত সুন্দর মুহূর্ত, যেখানে পাপ আর প্রেম একে অপরের মুখোমুখি। আকাশ এবার কাঁদবে ঠিকই, তবে যন্ত্রণার জন্য নয়। এই কান্না হবে প্রণয়ের জলে ভেসে যাওয়া দুই বিপরীত সত্তার মিলনের জন্য। চিত্রা নিভু নিভু মোমের আলোয় টেবিলের উপরে রাখা রেড ভেলভেট কেকটা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে ফারাজের দিকে। হালকা দুলতে থাকা তার চুল, চোখের গভীর মায়া। ফারাজ স্তব্ধ চোখে চেয়ে থাকে তার দিকে। টেবিলের পাশটায় বসে চিত্রা চুপিসারে বলে ওঠে, আজ আমাদের বিয়ের 1 মাস। ভুলে গেলেন সোনাবর? আচ্ছা। এই সোনাবর ডাকটা ফারাজের অন্তর জুড়ে অনুরণ তোলে। সে থমকে যায়। কিছু বলার আগেই চিত্রা ছুরি দিয়ে কেক কেটে এক টুকরো ফারাজের মুখে তুলে দেয়। ফারাজও তার জন্য তুলে নেয় আরেক টুকরো। কিন্তু চিত্রা আচমকা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরে, ঠোঁট চেপে ধরে এক আকুল চুমু। চারপাশে ছড়িয়ে আছে অগণিত লাল গোলাপ। মেঝেতে, বিছানার হাওয়ায় ওরা উড়ছে ভালোবাসার প্রতীক হয়ে। সাদা বিছানার চাদরে গোলাপের পাপড়িগুলো রক্তলাল দেখাচ্ছে। ফারাজ আলতো করে চিত্রার মুখ থেকে চুল সরিয়ে দেয়, তার চুলের মুখ ডুবিয়ে দেয়। মাদকতার পূর্ণ হয়ে পড়ে তার সত্তা। বাইরে শুরু হয়েছে বৃষ্টি। জানালার জলে ছিটে ফোটায় থামতে চায় না। কিন্তু ঘরের এই দুজন মানুষের মন আজ নিশিম এক জগতে প্রবেশ করেছে। ফারাজ চিত্রার কাঁধে হাত রেখে তাকে ধীরে ধীরে শুইয়ে দেয় বিছানায়। হঠাৎ একটা ধমকা হাওয়া এসে ঘরের সব মোমবাতি নিভিয়ে দেয়। ঘরে ছেয়ে যায় কালো এক রহস্যে। চিত্রা আজ ভয় পায় না, আর না অন্ধকারে, না মেঘের গর্জনে। এই রাত ভালোবাসার রাত। শরীরের বাঁধন ছিঁড়ে আত্মা আজ একে অপরের দিকে ছুটে চলেছে। ফারাজ ঝুঁকে পড়ে তার উপরে। চিত্রা 2 হাতে বাড়িয়ে দেয়, তাকে বুকে টেনে নিয়ে অনির্বচনীয় আকর্ষণে গলা দিয়ে ভেসে আসে গান। এই হৃদয়ে জ্বলছে এক জাদুর মোমবাতি। তুমি আগুন হয়ে পোড়াচ্ছ আমায় সারা দিবারাত্রি। শব্দগুলো ঘরের বাতাসে গলে যায়। চিত্রার দেহ কেঁপে ওঠে, শ্বাস ভারী হয়। আগুন আর জলের মতন তারা মিশে যেতে থাকে একে অপরের মাঝে। ফারাজ অকস্মাৎ আকাঙ্ক্ষায় ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে। চিত্রার নখের আঁচড় তার পিঠ জর্জরিত রক্তিম ক্ষত সৃষ্টি করে, কিন্তু সে ব্যথারও আনন্দ আছে। একরকম মুক্তি, তৃপ্তি মেটানোর উন্মাদনা জড়িয়ে আছে। ফারাজ থেমে যায় না চিত্রা। তারা হারিয়ে যায় অন্ধকারে এক যুদ্ধে, যেখানে ভালোবাসা, কামনা আর মোহ মিশে গিয়ে সৃষ্টি হয়েছে এক নতুন যুদ্ধক্ষেত্র। সময় থেমে যায়, শুধু নিঃশ্বাস আর হৃদয়ের ধুকপুক শব্দের ঘরটা গুঞ্জরিত হয়ে থাকে। চিত্রা ফারাজের গলায় হাত বুলিয়ে কোমল গলায়
বলে, আজকের রাত আপনার আমার, বলুন কি চান, কি চাই আপনার। ফারাজ মৃদু হাসে। অন্ধকারে সে হাসি বঞ্জনা ধরা পড়ে না সহজে। হয়তো হয়তো তাতে ভালোবাসা, নয়তো নিছক প্রলয় মিশে আছে। সে চিত্রা ঠোঁটে ঠোঁট রাখে, কানের কাছে মুখ এনে ধীরে ধীরে হিসিয়ে বলে, আমি তোমার মনের ভেতরে একবার ঘুরে আসতে চাই। আমার কতটা ভালোবাসো সে কথাটা জানতে চাই। ভালোবাসো যত কথা হৃদয় নিয়ে শুনতে চাই। তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। সময় ঘনায়, বাড়তে থাকে ঝড়ের বেগ, সঙ্গে দেনা পাওনার গল্পগুলো উত্তাল মৃত্তিকার হারে হারিয়ে যায়। অভ্র ভেজা শার্টটা খুলে নির্বিকার ভঙ্গিতে বাস্কেটে দিকে ছুঁড়ে ফেলে। হাতের কাছে কোনো টর্চ লাইট না পেয়ে ফোনের ফ্ল্যাশ লাইট চালু করে সে। ওয়াশরুমে ঢুকে প্যান্ট বদলে ট্রাউজার পরে ফিরে আসে অভ্র। বিছানার কিনারে আয়শা কুকড়িয়ে শুয়ে আছে। আতঙ্ক আর অস্পষ্ট ক্লান্তিতে মিশে থাকা এক অবিন্যস্ত নীরবতা তার চারপাশে। অভ্র কঠিন স্পষ্ট স্বরে তাকে বলেছে এখানে শুয়ে থাকতে। তার স্বর যেন আপত্তি কিংবা প্রশ্নের জন্য কোনো অবকাশ রাখে না। পাশে এসে বসে অভ্র উদাম শরীর নিয়ে ভেজা চুল কপালের ওপরে এলিয়ে আছে, সেখানে থেকে টুকটাক করে পানি ঝরে পড়ছে। লোমশ ফর্সা মুখে উন্মুক্ত পেশগুলো নিখুঁতভাবে আঁকা, যেন কঠোর কাঠামোর মতন। চওড়া কাঁধ, দৃঢ় গড়ন। অভ্র তাকিয়ে থাকে আয়শার দিকে নিস্তব্ধ অনড় ভাবে। আয়শার তাকিয়ে আছে খোলা জানালার বাইরে। সে এখনো বুঝে উঠতে পারছে না এতক্ষণ যাবৎ কেন সে এই পুরুষের ঘরে, তার বিছানায় কি করছে। কি অস্বস্তিকর, কি লজ্জা। তাকাতেই পারছে না আয়শা। একবার জেদ করে উঠতে চায়, চেষ্টা করে, ব্যর্থ হয়। পায়ে প্রচন্ড ব্যথা। মাথায় আসে অভ্রকে বলতে না পারে কিনা তাকে কোলে করে তার নিজের রুমে পৌঁছে দিতে, কিন্তু কথার ঠোঁট পর্যন্ত গিয়েও আটকে যায় লজ্জায়, দ্বিধায় কিংবা অভ্রের কঠিন উপস্থিতির ভারে। পা দাও দেখি, মলম লাগিয়ে দেই। অভ্র হাত বাড়াতেই চিত্রা আটকে পা সরিয়ে নেয়। মাথা খারাপ নাকি তোমার? তুমি আমার পায়ে হাত না, তুমি আমার পা ধরবে? দয়া করে এমন করে আমায় লজ্জায় ফেলো না। অভ্র হালকা ঠোঁট বাঁকিয়ে তাকায়। বাহ, চমৎকার ব্যবহার, সুন্দর ব্যবহার, সুন্দরীদের বেশ মানায়। আপনি আমার কথা বলছেন? তাই মনে হলো বুঝি। আমি তো সুন্দরীদের কথা বলেছি। তুমি কি নিজেদের তাদের কাতারে ভাবো? আয়শার মেজাজ গরম হয়ে ওঠে। কিছুটা আগে পর্যন্ত যে মানুষটাকে নিয়ে বিভ্রান্ত ছিল, সে মুহূর্তেই পরিষ্কার হয়ে যায়। এই লোকটা ভালো হওয়ার অভিনয়টা ঠিক করে করতে পারে না। আমি আমার রুমে যাব, সামনে থেকে সরে দাঁড়াও। অভ্র নিরস মুখে বলে, গিয়ে তো দেখো মেয়ে। দেখাচ্ছি। আয়শা উঠে দাঁড়াতে যায়, কিন্তু গতি পায় না। পা ছিটকে যায় যন্ত্রণায়। পড়ে যাওয়ার আগে অভ্র ধরে ফেলে শক্ত হাতে, আবার বিছানায় শুইয়ে দেয়। এত জেদ দেখাচ্ছ কেন? অভ্রনীল সরকার তোকে সাহায্য করছে। তোর তো কপাল ভালো। তোর মতন দরকার আমার নেই কোনো দরকার। কটাক্ষে মুখ ভাঁজে আয়শা। সে আবার জেদ করে উঠে দাঁড়াতে চায়। এবার অভ্র থমকে ওঠে, চোখ কঠোরতা, কণ্ঠে চেপে রাখা আগুন। আয়শার পা নিজের উরুর উপরে রেখে দাঁতে দাঁত চেপে বলে, আমার সামনে জেদ চলবে না। যে জেদ তুমি দেখাচ্ছ তা অভ্রর পায়ের তলায় পিষ্ট হয়ে থাকে। অভ্র ফোন রাখে, যত্নে আয়শার পায়ে মলম লাগাতে শুরু করে। শক্ত আঙ্গুলে মালিশ করে দেয় গভীর মনোযোগে। হাঁটুটাও
তো বেশ ছিঁড়ে গেছে, ওখানে আমি স্পর্শ করতে পারবো না। নিজেই পারলে মলম লাগিয়ে নিও। আর শোনো, আজকে আর কারেন্ট আসবে না, তোমাকে এখানেই থাকাটাই সবচেয়ে যুক্তিযোগ্য। আমি ডিভানে শুয়ে পড়ছি, আশা করি এতে কোনো আপত্তি নেই। আয়েশা কিছু বলতে চায়, কিন্তু গলা শুকিয়ে আসে, কথা আটকে যায় ঠোঁটে। ইদানিং কেন জানি এই লোকটার প্রতি এরকম দুর্বলতা তৈরি হচ্ছে। কিন্তু কেন? এই লোক পাহাড়ের মতন নির্বদ্ধ, নির্দয়, অথচ ছায়ার মতন পাশে থাকে। মাটি হয়ে চাঁদ ছোঁয়ার স্বপ্ন দেখা পাপ, নিষিদ্ধ। কিন্তু মানুষকে কে বোঝাবে তাদের যে নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি? মধ্যরাত, আকাশ থেকে এখনো টুকটাক করে ঝরে পড়ে বৃষ্টির নীরব বিরহ। চারপাশে অন্ধকারে আচ্ছন্ন, কেবল মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে অল্প আলোর জন্য আলোকিত হয় ভিজে ওঠান। দরজা প্রচন্ড করাঘাত করা হচ্ছে। রাশেদা তখন গভীর ঘুমে, বৃষ্টির ঠান্ডা ভাব তাকে কুঁকড়ে রেখেছে উদরের চাদরের নিচে। বাইরে কি হচ্ছে সে কিছু টের পাচ্ছে না। তার মেয়ের জামাই আজ সন্ধ্যাবেলা নিজ বাড়িতে গেছে। রাশেদা স্বামীর আবার দারোয়ান, আজ রাতেও নাইট ডিউটি। রাতের একা রাশেদা। ধাক্কাধাক্কির আওয়াজ যখন টানা হতে থাকে, তখন ধীরে ধীরে ঘুম চোখ খুলে যায় তার। বিরক্তিটা নিয়ে উঠে বসে, চোখ কচলায়, হাই তোলে। ছায়ার মতন ঘরে অন্ধকারে পা টেনে টেনে এগিয়ে আসে দরজার দিকে। বৃষ্টির একঘেয়ে শব্দ তার ধৈর্য কমে আসে। সে ক্লান্ত কণ্ঠে দরজা খুলে বলে, আরে ভাই, কেডা গো? এত রাতে কি চাও তোমরা? দরজা খুলতে সে তার সামনের একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। লোকটা লম্বা, সারা গায়ে গাঢ় কালো রেইনকোট, মাথায় হুডি তোলা। মুখ দেখা যাচ্ছে না, কেবল ভেজা কাপড় থেকে জল টপটপ করে পড়ছে। তার উপস্থিতি ঠান্ডা বাতাসে হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। সেই অচেনা মানুষটি খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আপনার একটা পার্সেল আইছে। রাশেদা একটু বিচলিত হয়। পার্সেল? কিসের পার্সেল? তাও তো এত রাতে। কি কি পার্সেল আনছো? মৃত্যু এনেছি ম্যাডাম। পার্সেল নেবেন না? অবাক করা এক সকাল। গা সজাগ করা হালকা শীত আর ভেজা হাওয়ার মধ্যে চিত্রা গোসল সেরে জলপাই রঙের শাড়িটা পরে একদম অন্যরকম হয়ে উঠল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খানিকক্ষণ গভীর মনোযোগে দেখল সে। তার চোখে মুখে একটা প্রশান্তির ছোঁয়া। বিছানায় উপুড় হয়ে ঘুমিয়ে আছে ফারাজ, গায়ে চাদর। ঘরের ভেতর এসির ঠান্ডা, শরীর জমে গেলেও তার মুখখানা প্রশান্তির প্রতিমূর্তি। এই মানুষটা গরম একদমই সহ্য করতে পারে না। সামান্য গরমে অ্যালার্জি হয় শরীরে, লাল হয়ে যায় ত্বক। আজ শান্তিতে ঘুমাচ্ছে ফারাজ। চিত্রা ওকে জাগাতে মন চাচ্ছে না। ভালোবাসার মানুষ যখন ঘুমায় তখন তা দেখেও শান্তি লাগে। ঘরের অগোছালো দশা দিকে তাকিয়ে চিত্রা একটু বিরক্ত হলেও নিজের ভেতরে স্নিগ্ধ ভালোবাসা আবারও নরম হয়ে যায়। কাল কিশোরগঞ্জ ফিরতে হবে। এই শহর, এই বৃষ্টি, এই রঙিত দিন পেছনে ফেলে যেতে হবে। এই শহর চিত্রাকে অনেক কিছুই দিয়েছে, ভালোবাসা, অনুভূতি আর এক নতুন জীবন। চিত্রা বারান্দায় গিয়ে দাঁড়ায়। সামনে বিস্তৃত বাগানটা চোখে পড়ে। হালকা ভেজা বাতাসে চুলগুলো ভিজে থাকে বলে তোয়ালে দিয়ে মুছে নেয় সে, কিন্তু পানি ঠিকই টুকটাক ঝরে পড়ে। আবারও চুল পেঁচিয়ে তোয়ালে জড়ায়। নিচে বাগানে বজ্র ব্যায়াম শেষে চুপচাপ বসে আছে। প্রথমে চিত্রা তাকে খেয়াল না করলেও বজ্র কিন্তু উপর থেকে তাকানোর চোখ এড়ায় না। খানিক চেয়ে থেকে হঠাৎ চোখ নামিয়ে নেয় বজ্র। সেই সময় চিত্রার নজর
তার উপর পড়ে। চিত্রা তাকে ডাক দিতে যায়, কিন্তু মুখ ফুটে কিছু বের হওয়ার আগেই পেছন থেকে এক জোড়া হাত কোমরে এসে জড়ায়। পিঠে ওষ্ঠ ছোঁয়ায় ঠেকতেই চিত্রা শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলে। ফারাজ, কেউ দেখে ফেলবে। কণ্ঠটা নরম, কিন্তু তাতে একটা স্নিগ্ধ সতর্কতা। যারা দেখবে তাদের চোখ তুলে ডোনেশন করে দেব। ফারাজের গলায় দম্ভ। ছেলে মানুষই কি সব ভয়ঙ্কর কথা যে বলেন আপনি। শুধু কি কথা, ভয়ঙ্কর কাজগুলো কি সোহাগদা এসে করে দিয়ে যায়? ধুর, সকাল সকাল একখানা অশুভ নাম শোনালেন, মনটাই ভেঙে গেল। আসো, একটা চুমু দিয়ে জোড়া লাগিয়ে দিই। বাপরে, আপনার চুমুতে এত পাওয়ার? দেবীজান, আমার চুমুর শক্তি ফ্যাবিকলের আঠার থেকেও বেশি। বিশ্বাস না হলে কাছে আসো, চুমু দিয়ে পরীক্ষা করে দেখো। একটা চুমুতে তোমার ভাঙা মন জোড়া লাগবে। চিত্রা হেসে ওঠে, চোখে খেলে যায় দুরন্ত হাসির রেখা। মাইরি এভাবে বললেন মনে হচ্ছে ফুটপাতের কোণে বসে চুমু দিয়ে ভাঙা মন সারানোর ব্যবসা করতেন আগে। না, করিনি। তবে বউ তুমি বললে শুরু করতে পারি। তোমাকে বিয়ে করার পর যাদের হৃদয় ভেঙেছে সার্ভিস তাদের দিয়ে শুরু করব। চিত্রা কিছু বলার আগে ফারাজ তাকে নিজের দিকে টেনে নেয়। ঠোঁটে ঠোঁট চেপে শক্ত করে একটা চুমু দিয়ে সবটা বুলিয়ে দেয়। সকল শব্দ মুছে যায়, শুধু থাকে স্পর্শের ভাষা। বজ্র সেই দৃশ্য দেখে চোখ মুখ ঘুরিয়ে নেয়, দু হাতে মুঠো করে ফেলে। কপালের শিরা ফুলে ওঠে, চোখের কোণে জমানো আগুন গিলে ফেলে সে। বজ্র একটা ঢোক গিলে আওড়ায়। যে ফুলকে ধ্বংসের জন্য এত আয়োজন, সে ফুলের মালি কিন্তু আমি। ফুল ছেঁড়ার আগে মালির মুখোমুখি হওয়ার প্রবাদটা ভুলে গেলি? ঘুম ভাঙল অভ্রর। বুঝতে পারল সে নিজের বিছানায়, তবে এমন কিছু একটা দেখলো যার ফলে তার শরীর কেঁপে উঠল। মুখের সামনে দুটো পা। অভ্র ভ্রু কুঁচকে তার চোখ তাকাতেই যেন চোখ দুটো গর্ত থেকে বেরিয়ে আসতে চাইল। এটা তো আয়শার পা। অভ্র এক লাফে উঠে বসে। এই মেয়ে, ঠ্যাং তোলার জায়গা এত অভাব ছিল যে আমার মুখটাই পছন্দ হলো। আয়শা চমকে উঠে চেঁচানোর শব্দে। এলোমেলো চুল আর ভ্যাবাচাকা মুখ নিয়ে তাকালো অভ্রর দিকে। মাথা চুলকে কোনোভাবে স্মৃতি ঝাঁকিয়ে তোলার চেষ্টা করলো। পর মুহূর্তেই মুখটা বিবর্ণ হয়ে গেল। এই, আমি কি সারা রাত এই লোকটার মুখের কাছে পা রেখে ঘুমিয়েছিলাম? আয়শার মনে হঠাৎ আতঙ্কের ঢেউ। পায়ের গন্ধ ছিল নাকি? একটু শুকে দেখবো। না, অপরের সামনে এসব ভাবাও পাপ। ছ্যা, এমন কাজের কথা লোকে জানলে তো তার সামাজিক আত্মহত্যা নিশ্চিত। নিজেকে যতটা সম্ভব গুছিয়ে নিয়ে সে প্রশ্ন ছুড়ে দিল, এই সরকারি বেটা এখানে কেমনে কি খাটে কেন? বাজে কিছু করিসনি তো? ইউকে তো আমি চিনি। অভ্র চোখ শুরু করে তাকিয়ে বলল, ভরসা তো আমারও তোকে নিয়ে নেই। ঘুমিয়ে পড়ার পর তুই আমাকে দেখে লোভ সামলাতে পারিসনি। কোলে তুলে নিয়ে এসেছিস খাটে নিজের পাশে। আস্তাগফিরুল্লাহ, আমি তোকে কোলে তুলবো? আমার কোন দিক থেকে তোরে কোলে তুলে মনে হয়? তুলছিস তো। আমি হালকা পাতলা ছেলে বলে এসব করতে পারলি? আল্লাহর কাছে বিচার দিলাম, তোর যৌবনে ঠাড়া পড়বে। আমার ইজ্জতে আর কোনো দাম থাকলো না। এইসব যদি আমার ভবিষ্যৎ বউ জেনে যায়, তখন আমি তার সামনে কি করে মুখ দেখাবো শালি? আয়েশা ইতিমধ্যে টেবিল থেকে টিস্যুর বক্স নিয়ে একটা টিস্যু
নিয়ে তার দিকে বাড়িয়ে দিল। হয়েছে, কাঁদিস না আর, চল বিয়ে করে বাচ্চা পয়দা করি। শালা তোর ইজ্জত তো বাঁচাতে হবে এখন। অভ্রর মন তখনও ধাক্কা খায়। মনোযোগ অন্যদিকে থাকার কারণে খেয়াল করেনি। টিস্যু দিয়ে নাক মুছে বলে, কি বললি, আবারও বল। ঠিক মতো শুনি নাই। কিছু না। আসলে লজ্জা লাগে রে অভ্র। নিজেকে লজ্জাবতী ভাবিস? তোদের মতন মাইয়ারে তো নিজেকে লজ্জাবতী ভেবে লজ্জাবতী গাছের মানহানি করে। এখন আর আমার মতন ভালো ছেলের সমাজে নিরাপত্তা কোথায়? তোকে আজ সালিশে তুলবো আমি। আয়শা উঠে দাঁড়ায়, ঠোঁট বাঁকিয়ে মুখ ভেঙচালো। তার মন বলে উঠল, এই সরকারের এক্ষুনি তুলে বিয়ে করে ফেললে আশা। কমপক্ষে বাচ্চাগুলো তো একেবারে অভ্রর মতন ফকফকা পয়দা হবে। আয়শা উঠে যেতে নিলে অভ্র পেছন থেকে তার হাত টেনে ধরে। আয়শার হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। সে পিটপিট করে অভ্রর দিকে তাকায়। এই মা, অভ্র তাকে চুমু খেয়ে সকালের নাস্তা করিয়ে দিবে নাকি? আয়শার মুখে হাত দিয়ে তাকাতেই অভ্র বলে ওঠে, ডাবচুন্নি, তুই আমার টিস্যুর বক্স রেখে তারপর যা। আয়শা নিজের হাতের দিকে তাকাতেই দেখে টিস্যুর বক্স। ছ্যা, বালের একটা কপাল। এমন সময় এইসব না হইলে কি হতো না? এভাবে চললে তো শেষ পর্যন্ত পার্পল কালারের জাদু করে এই চেংড়ি মাছকে বশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিরে সিল মারা চূর্ণি, আমার টিস্যু রাখ। সকাল হতে না হতেই গোটা পাড়া শোরগোল হয়ে উঠেছে। খোঁজ রাশেদা বেগমের খবর এলোমেলো হয়ে গেছে আতিকুল সাহেবের জগৎ। কি করবেন, কোথায় যাবেন, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না তিনি। মেয়ে আর জামাই মাত্র গতকালই নিজের বাড়ি ফিরে গিয়েছিল। খবর পেতেই তাড়াতাড়ি করে ফিরে আসে তারা। মেয়েটি কান্নায় ভেঙে পড়েছে, মাটিতে গড়াগড়ি খাচ্ছে, মায়ের নাম ধরে চিৎকার করছে। প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। জান্নাত আর মার্জিয়া সকাল থেকেই পাশে আছে। সোহাগ বেরিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলে এসেছে। তবে মাহাদি এখনো দেখা যায়নি। জ্বর, সর্দি আর গলা বসে যাওয়ার কারণে সে বিছানায় শুয়ে আছে। মাথায় জলপট্টি দিচ্ছে মারিয়া। কি কইরা ঠান্ডা লাগাইছেন? মারিয়া উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করল। জানগো শরীরটা ভালো না, কথা বলতে মন চাইতেছে না। ম্লান গলায় জবাব দিল মাহাদি। আপনার কাজ কাম বুঝি না? রাতভর বাইরে থাকেন, দিনে থাকেন ঘরে। কি শুরু করছেন এসব? কাজ তো করিব, নাইট ডিউটি নিছি, আগে জায়গাতে কাম করি, তবে এবার বেতনটা বেশি, তাই আগের শিফটটা ছাইড়া দিছি। বেতন নিয়ে কি হইব? যদি শরীরটাই ভালো না থাকে আপনার, এই ডিউটি ছাড়েন, দরকার নাই আমার বেশি টাকার। মাহাদি দীর্ঘশ্বাস ফেলল। না রে মারিয়া, ছাড়তে পারো না। এই কাম আমারে শিকড়ের মতন জড়াইয়া ফেলছে। তার কণ্ঠে ক্লান্তি, কথাটা যেন মাটি ফেরে বেরোনোর শিকড়ের মতন রহস্যময়। মারিয়া বোঝে না বা বোঝার ভান করে না। সে নিচু গলায় স্বামীকে জানায়, রাশেদা খালারে খুঁজা পাওয়া যাইতাছে না। মাহাদি চোখ বন্ধ করেই উত্তর দেয়, তাতে তোমার কি? হয়তো কোথাও গেছে, ফিরা আইব। দুনিয়ার কথা ভাইরা আউ ফুরানো দরকার নাই। এদিকে আসো, তোমারে একটা চুমা দেই। কপালটা সামনের দিকে আনো তো। মারিয়া লজ্জা পায়, তার দিকে তাকিয়ে বলে, ইস, আপনার না অসুখ? নিহান আজ চলে যাবে, এই সত্যিটা সকাল থেকেই ফারিয়ার মনে বিষাদের ছায়া ফেলেছে। কেন এমন হয়? কেন এই পুরুষটাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে পারে না? এমন তো কথা ছিল না তাদের। আজ রাতেই নিহান রওনা দেবে,
আর তাই দুপুরে রান্নাটা ফারিয়া নিজের হাতে করেছে। নিহানের প্রিয় খাবার বিরিয়ানি। যত্ন করে সময় নিয়ে ভালোবাসার সবটুকু মিশিয়ে সে রেঁধেছে। সহায়তায় ছিল মোহনা আর নদী। রান্না শেষে মোহনা একটু বিরিয়ানি আলাদা করে রেখেছে। ফুল কালকে খেতে চেয়েছিল। মোহনা ফুলের প্রতি দুর্বলতা কাজ করে। ওর মায়াবী মুখ, শীতল দৃষ্টিতে কিছু একটা আকুতি আছে। সে আকর্ষণে মোহনার বুক হু হু করে ওঠে। মোহনার বাচ্চা খুব পছন্দ, রওশনেরও ছিল, এখন আর নেই। মোহনা বেশিক্ষণ ভাবে না, খাওয়া নিয়ে ফুলের ঘরের দিকে দিয়ে আসে। ফিরতি পথে হঠাৎ করে দেখা হয়ে যায় জুনাইদ এলাহির সঙ্গে। মুহূর্তে গা ছমছমে অনুভব, কিন্তু লোকটা কোনো কথা না বলেই মুখ ঘুরিয়ে তড়িঘড়ি করে বাড়ির ভেতর ঢুকে পড়ে। কি এমন হয়েছে? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? মোহনা ভাবার প্রয়োজন মনে করে না। এই বাড়ির পুরুষদের দৌড় কত দূর তা মোহনার জানা আছে। ফুলকাল চলে যাবে, থাকতে চেয়েছিল এখানে। তীব্র এক নির্ভরতা নিয়ে বলেছিল, থাকতে চাই এখানে, থাকলেই শান্তি পায়। কিন্তু মোহনা কঠিন হৃদয়ে না বলেছে। এখানে থাকলে আজ না কাল ও শুকুরদের নজরে পড়বে। বিশেষ করে রওশনের উপস্থিতি ফুলের জন্য বিপজ্জনক। রওশন স্বামী হলো সে এক ভয়াল শিকারী। সে স্পর্শ করবে না, তবুও শেষ করে দেবে। শুধু এই একটি কারণ, মোহনা ফুলকে ভালোবেসে। মোহনা জীবনে যে কজনের ভালোবেসেছে, একে একে সবাইকে কেড়ে নিয়েছে রওশন। হয়তো রওশন মৃত্যুর আগ পর্যন্ত মোহনাকে শূন্য করে ছাড়বে। প্রতিবাদের কোনো অধিকার নেই মোহনার। সমাজ, সংসার, সম্পর্ক সব দোষ চাপায় মেয়েটার ঘাড়ে। মোহনার মতন মেয়েরা কেবল টিকে থাকে চুপচাপ থেকে, নিজের ভালোবাসাকে কফনবন্দি করে জীবন্ত লাশ হয়ে বেঁচে। ঢাকায় এই এলাহি ম্যানশনে মানুষজন নেই, কাজের মানুষও নেই তেমন। সকালে একজন লোক এসে প্রয়োজনীয় কাজগুলো করে আবার চলে যায়। এমনকি রান্নার কাজে সহায়তার জন্য কেউ নেই। তাতে চিত্রার কিছু আসে যায় না। তার সংসার সামলানোর দায়িত্ব তো তারই। কেন অন্য কেউ রান্না করবে? তার স্বামী কেন আরেকজনের হাতে রান্না খাবে? তার স্বামী কোনো বিষয়ে কারোর সঙ্গে ভাগাভাগি চলবে না। ভালোবাসার বিষয়ে চিত্রা বরাবরই হিংসুটে। ফারাজ বাইরে গিয়েছে। এই সুযোগে চিত্রা টুকটাক করে রান্নাঘরে চলে আসে। ফ্রিজ খুলে দেখে মাছ মাংসের অভাব নেই। ফারাজ ছোট মাছ খায় না, তবে দেশীয় মাছ থেকে সিফুড তার বেশি পছন্দ। ফ্রিজে টোনা ফিশ ছিল, সেটাই বের করে ভিজিয়েছে চিত্রা। কালকের গরুর মাংসের কালাভুনাও আছে, ওগুলোই বের করে গরম করে নিলেই হবে। আর কি রান্না করা যায়? চিত্রা পেছনে আয়েশা দাঁড়িয়ে আছে। গাজর খেতে খেতে সে রাতের কথা ভাবছে। আয়েশা: হ্যাঁ আপা। চিত্রা একটু হেসে বলে, তোর কি খেতে মন চাচ্ছে? বল আমাকে, আমি তোকে রান্না করে খাওয়াবো। আয়েশা বিনয়ী ভঙ্গিতে জবাব দেয়, আপনি যা রান্না করবেন তাই খেয়ে নেব, আমি বাছাবাছি করি না। জমেলা দাদি খোঁজ নিয়েছিস? যে এত সম্মান দিয়ে কথা বলতে হবে না, আমি তুই সমান বয়সী। থাকগা, ভাই শুনলে নারাজ হবে। ফারাজকে ভাই বলে ডাকিস, কিছু বলে না? সামনাসামনি দেখা হলে ও আ বলে বুঝিয়ে দেই, সম্বোধন করি না। কিন্তু কেন গো আপা? চিত্রা হাসে, বলে, আজকে আসলে ওকে একটু ভাইয়া বলে ডাকিস তো, তাহলেই বুঝবে। আচ্ছা, মিতালির কোনো খবর আছে? কল দিছিলাম, ধরে নাই। চিত্রা চিন্তায় কপাল ভাঁজে পড়ে। পরক্ষণে সে নিজেকে সামলে বলে, মেয়েটার জন্য চিন্তাও হচ্ছে আর খারাপও লাগছে। আচ্ছা, তোকে নীলুর কথা বলেছিলাম না? ও
ওর যে মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছিল, ঢাকায় আসার আগের দিন ওর মা বাড়িতে এসেছিল, এলাহিদের বৈঠকখানায় গিয়েছিল। বৈঠকখানায় কারা ছিল? ফারাজ, অভ্র আর বজ্র বাদে সবাই ছিল। নীলুর মা সেখানে প্রবেশ করার আগেই চিন্তিত ছিলেন ফেরার সময়ও। তবে ফেরার সময় হাতে একটা ব্যাগ ছিল, তিনি বারবার সে ব্যাগের দিকে চাইছিলেন। নীলুর কথা জিজ্ঞাসা করেন নাই? করেছি, বলল নীলু নাকি বিয়ে হয়ে গিয়েছে, তারাও নাকি কিশোরগঞ্জ ছেড়ে গাজীপুর চলে যাবে। আমার মাথায় হাত বুলিয়ে ছলো নয়নে কিছু একটা বলতে চেয়েও বলেনি, বিদায় নিয়ে চলে গেলেন। একটু অদ্ভুত লেগেছে। আয়েশা কোনো জবাব দেয় না। কিছুক্ষণ কিছু একটা চিন্তা করে সে। চিত্রা ফ্রিজ থেকে গলদা চিংড়ি বের করছে, ঘোড়া পড়বে বলে। আয়েশা, পেঁয়াজ দে তো। চিত্রা রাতের বাসনগুলো তখন মাজায় ব্যস্ত। এটা শেষ হলেই রান্নার জোগাড় শুরু করবে। আয়েশাকে চিত্রা আবারও বলে, কিরে ভাই, দে না। আয়েশার কোনো জবাব নেই। চিত্রা পেছন ফিরে দেখে দাঁড়িয়ে আছে 6 ফুট লম্বা সুঠাম আত্মবিশ্বাসী পুরুষ। পরিচিত সেই ভঙ্গিমা, অলঙ্ঘনীয় ব্যক্তিত্বের অনায়াস প্রদর্শন, চোখের চাহনিতে শানিত তীক্ষ্ণতা, লুকানো উত্তাপময় চোয়ালে দৃঢ়তা, ঠোঁটে রক্ষতা, চুলগুলো নিখুঁতভাবে জেল দিয়ে পেছনে আঁচড়ানো, এক হাতে রোলেক্স ভারী ঘড়ি, অন্য হাতে যথারীতি নিজস্ব ভঙ্গিতে পকেটে গুজে রাখা। বুকের ওপর জড়ানো সাদা শার্টটা পরিপাটি আর নির্দোষ দেখালেও তার উপর চাপানো কালো ব্লেজার ফুটে উঠেছে ক্ষমতার ঘন ছায়া। ধীর পায়ে সে এগোয়। ধীরে ধীরে গা থেকে ব্লেজার খুলে টায়ের গিট আলগা করে, হাতার বোতাম খুলে কোনই পর্যন্ত গুটিয়ে নেয়। চিত্রার দৃষ্টি স্থির। তার চোখে আটকে আছে একটা স্পন্দন, একটা ব্যাকুলতা, যার নাম ফারাজ। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে ফারাজের দিকে। সে সুশোভিত লাগে। আপনি কখন এলেন? চিত্রার কণ্ঠে বিস্ময়। তুমি রান্নাঘরে কি করছো? রান্না করতে এসেছি, দৃঢ় জবাব চিত্রার। ছ্যা, কি ছোটলোকি বিষয়। তুমি কি আমার ঘরের কামলা নাকি? এখন তোমার পীড়িত করার বয়স, আমার প্রেমে ডুবে মরার বয়স, আর তুমি কি না বাসনের জলে হাত ডুবাচ্ছ? ছোট লোক বউ। ফারাজ ঠোঁটে বেঁকিয়ে বলে, হ্যাঁ, দুনিয়ার সব কিছু তো আপনার চোখে ছোটলোকি বিষয়। এখন সরুন, এত সুদর্শন ব্যক্তিদের রান্নাঘরে মানায় না তো। তাহলে চলো রুমে গিয়ে ইটিস ফিটিস করে পেট ভর্তি করি। আপনার মুখে ভালো কথা জায়গা নাই বুঝি? আপনার রান্নাঘর থেকে চলে যান, আমি নিজের কাজে নিজেই সামলে নেব। আপনি প্রচুর বিরক্ত করছেন। তোমার বিরক্তির গোষ্ঠী তুষ্টি, বলে ফারাজ চিত্রাকে সামনের পাশে সরিয়ে হাতের কোণে তুলে নেয়। একটা পেঁয়াজ নিয়ে বলে, আজকে আমি রান্না করব, তাও আবার ফারাজের স্পেশাল তেল দিয়ে। রান্না খেয়ে ফিদা হয়ে মরে গেলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, বেবিজান। চিত্রা কিছু বলে না, কেবল তাকিয়ে থাকে। ফারাজ পেঁয়াজ কাটতে শুরু করে। প্রথম পেঁয়াজটা ফালি ছাঁটাই হতে না হতেই চোখের কোণে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে শক্ত মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকে। সেই জল এক বিন্দুও গড়ায় না। পেঁয়াজ হাতে নিয়ে সে বলে, বুঝলে বউ, দেশি জিনিসের ঝাঁজ বেশি, তবে স্বাদ ও গন্ধে দেশি জিনিসের তুলনা হয় না। তাই তো ঘরে ফিরে দেশিতেই আটকে গিয়েছি। চিত্রার কণ্ঠে শুষ্ক, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ফারাজ এক পলক তাকিয়ে বলে, আরে পেঁয়াজের কথা
বলছিলাম আর কি, বিদেশি পেঁয়াজ এমন ঝাঁজ নেই, ওরা শালা 2 নম্বর মাল। চিত্রা চোখ টিপে বলে, পেঁয়াজ সম্পর্কে খুব অভিজ্ঞতা আছে দেখছি। ফরাজ এবার ছুরিটা থামায়, সরু চোখে তাকায়। ছুরির শনটা চিত্রার গলায় শিরায় বরাবর স্পর্শ করে বলে, পেঁয়াজ আমদানি রপ্তানির ব্যবসায়ী যে।